সেই আগে মেরেছিল। কিন্তু অবশেষে নীলাই পরিস্থিতি সামাল দিয়ে মিনা মির্জার তাগাদার কথা মনে করিয়ে দিল। সে সবাইকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, আপনাদের এই জরুরি তত্ত্বীয় আলোচনা এবার বন্ধ করুন। ফুফু নিচে ডাইনিং টেবিলে নাস্তা নিয়ে অপেক্ষা করছেন। কাল রাত থেকে কারো পেটে ঠিকমতো দানা পানি পড়েনি। এবার জলদি চলুন, তা না হলে খাবার সব ঠান্ডা হয়ে যাবে। আর সব থেকে বড় কথা, আপনাদের দুই বন্ধুর মাঝে সবকিছু ঠিক হয়ে গেছে, এটাই খুশির বিষয় এখন। বন্ধুত্ব এমন হওয়া উচিত। নীলার কথা শুনে সবার ঠোঁটেই হাসি ফুটে উঠল। সবাই মিলে যেই না মিহালের রুমের থেকে বের হতে নিলেই পেছন থেকে মিহালের আকস্মিক কণ্ঠস্বর যেন সবাইকে এক জায়গায় জমিয়ে দিল। মিহালের প্রশ্নটা এতটাই অপ্রত্যাশিত ছিল যে নীলা তো বটেই, তার সাথে সাথে ইকরা আর মনভিও যেখানে ছিল সেখানেই থমকে দাঁড়িয়ে পড়ল। মিহাল বেশ শান্ত কিন্তু গভীর চোখে নীলার দিকে তাকিয়ে প্রশ্নটি করেছিল। বন্ধুত্ব বিষয়টাও আসলেই খুব সুন্দর, তাই না নীলাঞ্জনা? আচ্ছা, তুমি কি ইকরাকে ঠিক নিজের তেমনই একজন প্রিয় বন্ধু বা বেস্ট ফ্রেন্ড মানো? প্রশ্নটি শোনার সাথে সাথে ঘরের ভেতরের আনন্দময় পরিবেশটা যেন এক নিমিষে এক গুরু গম্ভীর স্তব্ধতায় রূপ নিল। নীলা চোখের পলক না ফেলে মিহালের দিকে তাকিয়ে রইল। তার মনের ভেতর তখন এক ঝড় বয়ে যাচ্ছে। অন্যদিকে ইকরাও এই প্রশ্নটির মুখোমুখি দাঁড়িয়ে বুক ঢিপ ঢিপ পানি অনুভব করতে লাগলো। আসলে এই একই প্রশ্ন ইকরা নিজেও কতদিন যাবৎ নীলাকে করতে চেয়েছিল, কিন্তু বুক ফেটে গেলেও মুখ ফুটিয়ে কখনো তা বলতে পারেনি। সে খুব ভালো করেই জানে নীলার অতীত কতটা ক্ষতবিক্ষত। অতীতে বন্ধুত্বের নামে কিভাবে চরমভাবে ঠকেছিল নীলা, কিভাবে তার সরলতার সুযোগ নিয়ে তাকে আঘাত করা হয়েছিল। সেই ইতিহাস ইকরার অজানা নয়। আর ঠিক সেই কারণেই ইকরা সবসময় নীলার পাশে এমন এক ছায়া হয়ে থাকতে চেয়েছিল যেন নীলা তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে। সে নীলার সেই পুরনো ক্ষতে বন্ধুত্বের প্রলেপ দিতে চেয়েছিল। নীলা বেশ কিছুক্ষণ পাথরের মতো নিশ্চুপ হয়ে রইল। ঘরের চার দেয়ালে তখন পিনপতন নীরবতা। প্রত্যেকেই অধীর আগ্রহে আর চরম উৎকণ্ঠা নিয়ে নীলার উত্তরের অপেক্ষা করছে। বিশেষ করে ইকরার বুকের ভেতর তখন যেন একটা কামার শালার মতো হাতুড়ি পিটছে। কিছুটা সময় পার হওয়ার পর নীলা নিজেকে কিছুটা স্বাভাবিক করে নিল। মনের ভেতরের গভীর ভাবান্তর আড়াল করে ইকরা চোখের দিকে সরান তাকিয়ে অত্যন্ত নিস্পৃহ কণ্ঠে বলল, না, ও তো আমার বন্ধু না। নীলার মুখ থেকে উচ্চারিত এই একটি মাত্র বাক্য যেন ঘরের ভেতরে পুরো বাতাসটাকে বিষাক্ত করে তুলল। মিহাল আর মনভি চরম বিস্ময় একে অপরের দিকে তাকালো। তারা কিছুতেই ভেবে পেল না নীলা এই মুহূর্তে এমন একটা রুক্ষ কথা কিভাবে বলতে পারল। আর ইকরা, সে যেন আকাশের মেঘ ভেঙে মাথায় পড়ার মতো এক তীব্র আঘাত পেল। তার পায়ের তলার মাটি যেন এক লহমায় সরে গেল। সে তো এই কটা দিন নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে নীলার মন জয় করার, তার বিশ্বাস আর ভালোবাসার যোগ্যতা অর্জন করার। সে তো সত্যি মন থেকে নীলাকে নিজের বোনের চেয়েও বেশি আপন, নিজের পরম বান্ধবী হিসেবে মেনে নিয়েছে। কিন্তু নীলা এখনও তাকে নিজের বন্ধু বলে স্বীকার করতে পারছে না। এই নির্মম সত্যটা ইকরার কোমল মন কোনোভাবেই মেনে নিতে পারল না। অপমানে, অভিমানে আর তীব্র যন্ত্রণায় তার দু চোখ উপচে জল চিকচিক করে উঠল, যা সে কোনোভাবেই আর আড়াল করতে পারল না। ইকরা আমার বোনের মতন, হয়তো আপন বোনের থেকেও বেশি কিছু। আমার কোনো বোন নেই, তাই ইকরাকে আমি আমার বোনের আসনেই বসালাম। বন্ধুত্ব নামটা দিলে হয়তো কখনো ভুল বোঝাবুঝিতে একে আমি হারিয়ে ফেলবো, আর ইকরাকে আমি কোনোভাবেই হারাতে চাই না। তাই তাকে নিজের বোনের স্থানে চিরকালের জন্য জায়গা দিয়ে দিলাম। কোনো রকম দ্বিধা বা সংকোচ না রেখে নীলা এক নাগাড়ে কথাগুলো বলে গেল। তার প্রতিটি শব্দে মিশেছিল এক অদ্ভুত আন্তরিকতা আর নিখাদ ভালোবাসা। নীলার এই অপ্রত্যাশিত কিন্তু ভীষণ সুন্দর কথাটি শুনে মিহাল এবং মনভীর ঠোঁটে এক চিলতে স্বস্তির হাসি ফুটে উঠল। এতক্ষণে থমথমে ভাবটা যেন এক পলকেই কর্পূরের মতো উঠে গেল। আর ইকরা, সে তো খুশিতে এবং আবেগে কেঁদেই দিল। এতক্ষণ যে চোখের জল ছিল অপমানের, এখন তার রূপ নিল পরম আনন্দের অশ্রুতে। সে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে পেছন থেকে নীলাকে শক্ত করে জড়িয়ে ধরল। দুই বান্ধবীর না, এখন থেকে দুই বোনের এই মিলন দেখে নীলাও আর গম্ভীর থাকতে পারল না। সেও শব্দ করে হেসে উঠল।
মিহাল আর মনভীর দরজার পাশে দাঁড়িয়ে এই অপূর্ব ও সুন্দর মুহূর্তটি পরম তৃপ্তি নিয়ে উপভোগ করতে লাগলো। তাদের নিজেদের বন্ধুত্বের ভাঙন জোড়া লাগার পর মেয়ে দুটির এই আত্মিক বন্ধন যেন ঘরের পুরো আবহাওয়াটাকেই ভালোবাসায় ভরিয়ে দিল। দুই বান্ধবীর এই পরম আবেগঘন মুহূর্তের মাঝখানে মিহাল হঠাৎ বেশ কৌতুক ভরে রসিয়ে বলে উঠল, ভারী অন্যায় কথা। একটু আগে আমাদেরকে রোমান্স নিয়ে অমন খোঁচানো হলো, অথচ এখন নিজেই একজনকে ওভাবে জড়িয়ে ধরে আঠার মতো চিপকে আছে। মিহালের এমন আকস্মিক ফোড়ন কাটা শুনে মনভি আর নিজের হাসি চেপে রাখতে পারল না। সে হো হো করে হেসে উঠল। অন্যদিকে নীলা আর ইকরাও অপ্রস্তুত হয়ে একে অপরকে আলতো করে ছেড়ে দিল। নীলা অত্যন্ত পরম যত্নে আর স্নেহে ইকরার চোখের কোণে জমে থাকা জলটুকু নিজের হাত দিয়ে মুছিয়ে দিল। তারপর মিহালের দিকে ঘুরে দাঁড়িয়ে চোখের মনি নাচিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, আজকাল আপনি বড্ড বেশি কথা বলছেন প্রফেসর সাহেব, মনে আছে তো? আপনার একটা হাতে কিন্তু এখনো ব্যথা। বেশি কথা বাড়ালে ওই ব্যথার জায়গাতেই একদম শক্ত করে কামড় বসিয়ে দিব। নীলার এই চিলতে হুমকির মুখে মিহাল বিন্দুমাত্র ভয় পেল না। উল্টো সে এক অদ্ভুত লাজুক ও রসিক ভঙ্গি করে চোখের কোণে দুষ্টুমির ইশারা ফুটিয়ে বলল, আরে তুমি যদি এখন আমার এই বেস্ট ফ্রেন্ড আর তোমার ওই বোনের সামনে দাঁড়িয়ে এত বড় ঘোষণা দিতে পারো যে তুমি আমাকে লাভ বাইট দেবে, তাহলে সেই লাভ বাইট হাসি মুখে গ্রহণ করতে আমার বিন্দুমাত্র কোনো আপত্তি থাকবে না বিবিজান। মিহালের মুখ থেকে ভরা মস্তিষ্কে এমন লাগামহীন ও সাহসী কথা শুনে ইকরা আর মনভীর মুখ বিস্ময়ে হাঁ হয়ে গেল। তাদের দুজনের চোখ যেন কপালে ওঠার জোগাড়। ঘরের ভেতরের রোমান্টিক ও দুষ্টুমির পারদ এতটা উপরে উঠে যাবে তা তারা কল্পনাও করেনি। এক মুহূর্ত সময় নষ্ট না করে পরিস্থিতি বেগতিক দেখে তারা নিঃশব্দে একে অপরের দিকে তাকালো। তারপর কোনো কথা না বাড়িয়ে চোরের মতো পা টিপে টিপে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। এদিকে নীলা তো থতমত খেয়ে পুরো অবাক। মিহালের এই চরম রসিকতায়, লজ্জায় আর অপমানে তার কান দিয়ে যেন সত্যি সত্যি গরম ধোঁয়া বের হতে লাগলো। ঘরের বাকি দুই মানুষের সামনে মিহাল যে এমন একটা বেহায়া মার্কা কথা অবলীলায় মুখ ফুটে বলে দিতে পারে তা নীলার চেনা ধারণার বাইরে ছিল। লজ্জায় তার ফর্সা মুখমণ্ডল তখন লাল টুকটুকে আনারসের মতো হয়ে উঠেছে। মিহালের এমন লাগামহীন কথায় নীলার এবার সত্যি সত্যি ইচ্ছে করছিল তার ওই ব্যথার হাতটাতে কষে একটা কামড় বসিয়ে দিতে, কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামনে নিল, যার পেছনে মূলত দুটি কারণ ছিল। প্রথমত, সে যদি এখন কামড় দিতে যায় তবে মিহালের বলা সেই লজ্জাজনক লাভ বাইট এর কথাটি সত্য প্রমাণ হয়ে যাবে। আর দ্বিতীয় এবং সবচেয়ে বড় কারণ হলো, মুখে সে যতই রাগ দেখাক না কেন মনের অবচেতনে সে কিছুতেই চায় না তার এই প্রিয় প্যারেলাল কোনোভাবে একটুও ব্যথা পাক। তাই আর কথা না বাড়িয়ে মিহালের দিকে একজোড়া বড় বড় চোখ পাকিয়ে শাসনের ভঙ্গিতে সে যেই না ঘর থেকে বেরিয়ে যেতে চাইল, অমনি মিহাল চট করে তার নরম হাতটি ধরে ফেলল। হাতটা আলতো করে চেপে ধরে মিহাল মুখটা কিছুটা নরম করে শুধালো। রাগ করলা? নীলা ঝটকা দিয়ে নিজের হাতটা ছাড়িয়ে নিল না ঠিকই, তবে মিহালের দিকে তাকিয়ে মুখের সবকটি দাঁত বের করে এক কৃত্রিম ও সস্তা হাসি দিয়ে বলল, না না না, রাগ করতে যাবো কেন? আমার তো বেশ মজাই লেগেছে, বিশেষ করে যখন আপনি সবার সামনে আমার মান ইজ্জত পুরো ফালুদা বানিয়ে দেন, তখন তো আমার আনন্দে আত্মহারা হওয়ার দশা হয়। এখন তো মনে হচ্ছে ইজ্জতের সাথে আমি নিজেও আস্ত একটা ফালুদা হয়ে যাচ্ছি। নীলার এমন তেরাবেকা উত্তর শুনে মিহাল কয়েক মুহূর্ত চুপ করে রইল। তার চোখের মণি দুটো তখন নীলার মুখের উপর স্থির। আচমকায় তার মাথায় নতুন কোনো দুষ্ট চিন্তা খেলে গেল। ঠোঁটের কোণে এক চিলতে চতুর ও বাঁকা হাসি ফুটিয়ে সে নীলার একদম কাছে এসে বলল, অ্যাকচুয়ালি আমি খুব একটা মিষ্টি জিনিস পছন্দ করি না, বলতে গেলে একদমই পছন্দই করি না। কিন্তু এখন কেন যেন মনে হচ্ছে আজ থেকে আমাকে ফালুদা খাওয়া শুরু করতেই হবে। আই উইল জাস্ট লাভ ফালুদা। কথাটি শেষ করে মিহাল আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। নীলাকে নিজের মনের ভাব প্রকাশের কোনো সুযোগ না দিয়েই সে গটগট পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। এদিকে নীলা ঘরের মাঝখানে একাই পাথরের মতো থ মেরে দাঁড়িয়ে রইল। মিহাল এত চটজলদি কি বলে চলে গেল, তার সেই গভীর অর্থ প্রথমে নীলার সাধারণ মাথায় চট করে ঢুকলো না। কিন্তু শূন্য ঘরে একা দাঁড়িয়ে যখন সে মিহালের বলা শেষ বাক্যটি মনে মনে দু তিনবার আওড়ালো, তখনই হুট করে তার মাথায় কথাটি আসলো ও অন্তর্নিহিত মনেটা পরিষ্কার হয়ে ধরা দিল। মিহাল তাকে পরোক্ষভাবে ফালুদা সম্বোধন করে ভালোবাসার কথা বলে গেছে।
আসল মানেটা বুঝতে পারার সাথে সাথেই লজ্জার এক তীব্র লাল আভা নীলার পুরো মুখমণ্ডল, কান আর গলা অবধি ছেয়ে ফেলল। লজ্জায় আর সংকোচে সে যেন নিজের ভেতরেই নিজে কুঁকড়ে যেতে লাগলো। বুকের ভেতর হৃৎপিণ্ডটা তখন লাফাচ্ছে প্রবল বেগে। মনে মনে সে এক চরম বিপাকে বলল, এখন এই মুখ নিয়ে সে সবার সামনে, বিশেষ করে মিহালের মুখোমুখি দাঁড়াবে কী করে। এই মুহূর্তে তার তীব্র ইচ্ছে করছে ড্রয়িং রুমে না গিয়ে নিজেকে এই ঘরের ভেতরেই আজীবনের জন্য বন্দি করে রেখে দিতে। মির্জা পরিবারের যেন আজ উৎসবের আমেজ, আনন্দের কোনো শেষ নেই। কত বছর পর বাড়ির সবাই মিলে তাদের বড় মেয়ের সাথে তা আবার যোগাযোগ করতে পেরেছে। সেই খুশিতে প্রতিটি মানুষের মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। কত বছর ধরে তিন ভাই মিলে মনে মনে এক চরম অনুশোচনায় ভুগছিলেন। কেন তারা এতদিন ধরে নিজেদের একমাত্র বোনের সাথে ভুল বোঝাবুঝিগুলো মিটিয়ে সম্পর্কটা ঠিক করতে পারলেন না। সবচেয়ে বেশি খুশি হয়েছেন ইমরান মির্জা। প্রথমত, অনেক বছর পর নিজের আদরের বোনের সাথে তার অভিমানের দেয়াল ভেঙে সম্পর্কটা আগের মতো মধুর হয়েছে। তার উপর বোন জামাই, যে কিনা একাধারে ওনার নিজের পরম বন্ধু বা বেস্ট ফ্রেন্ড, তার সাথেও পুরনো সমস্ত তিক্ততা ধুয়ে মুছে এক হয়ে গেছে। তবে ওনার মনের কোণে আরও একটা সুপ্ত ইচ্ছে ছিল। তিনি মনে মনে ভীষণভাবে চেয়েছিলেন যে ওনার আদরের ভাতিজি নীলার সাথে ওনার বোনের সুযোগ্য ছেলে মিহালের বিয়েটা হোক। ভাগ্যের কি অপূর্ব লিখন! শেষমেশ সেই অসম্ভবটাও সম্ভব হয়ে গিয়েছে। সব মিলিয়ে মনের সবকটি ইচ্ছা একসাথে পূরণ হওয়ায় ইমরান মির্জার আনন্দের সীমা রইল না। আর এই মহামিলনের খুশিতেই বাড়ির সবাই মিলে সিদ্ধান্ত নিল আজ তারা পুরো পরিবার এক হয়ে বাড়িতেই একটা বড়সড় বনভোজনের আয়োজন করবে। সরাসরি উপস্থিত থাকতে না পারলেও ভিডিও কলের ওপার থেকে অন্তত মেয়ের বিয়েটা তো তারা নিজেদের চোখে দেখতে পেরেছে, এটাই বা কম কিসে। তবে এই সার্বিক আনন্দের জোয়ারের মাঝেও নীলার মায়ের মনটা এক অজানা ও তীব্র দুশ্চিন্তায় দুলছিল। মা বলে কথা, নিজের কলিজার টুকরো মেয়েটার জন্য ওনার এমন ব্যাকুল হওয়াটাই স্বাভাবিক। সবচেয়ে বড় কথা, হঠাৎ করে এক রাতের ব্যবধানে মেয়ের যার সাথে বিয়ে হয়ে গেল, সেই ছেলেটাকেই তিনি এখনও ভালো করে চেনেননি। অতীতে ইরফানকে তারা ছোটবেলা থেকেই জেনেছেন, ঘরের ছেলের মতো বড় হতে দেখেছেন। তবুও সেই ইরফান শেষ মুহূর্তে এসে ওনার সরল মেয়েটাকে এমন জঘন্যভাবে ধোঁকা দিতে পেরেছে। আর সেখানে তো এই ছেলেটি ওনার স্বামীর বোনের ছেলে, যাকে তিনি কোনো দিন সামনাসামনি ভালো করে দেখার সুযোগই পাননি। সেই সম্পূর্ণ অজানা একটা ছেলের সাথে এভাবে হুট করে মেয়ের বিয়ে হয়ে গেল। এই চিন্তাই ওনার মাতৃমনকে বারবার করে খাচ্ছিল। নতুন জামাই কেমন হবে, সে আদেও নীলাকে ভালো রাখবে কিনা, এমন হাজারো প্রশ্ন ওনাকে ভীষণভাবে ভাবিয়ে তুলছিল। স্ত্রীর মনের এই ব্যাকুলতা আর অস্থিরতা নিলয় মির্জার চোখ এড়াতে পারল না। তিনি পরম মমতায় স্ত্রীর কাঁধে হাত রাখলেন। ওনার চোখে মুখে তখন একজন অভিজ্ঞ বাবার শান্ত ও গভীর আত্মবিশ্বাস। তিনি স্ত্রীকে সান্ত্বনা দিয়ে মৃদু স্বরে বললেন, দেখো, ইরবানকে আমরা ছোটবেলা থেকে এত চিনও লাভ হয়নি। সে শেষমেশ ধোঁকাই দিয়েছে। মানুষের চেনা বা অচেনার ওপর বিশ্বাস ধরে রাখা যায় না। এমনও তো হতে পারে মিহালকে আমরা আজ ভালো করে না চিনলেও সে কখনো আমাদের মেয়েকে ধোঁকা দেবে না। আর সবচেয়ে বড় কথা কি জানো, যে মেয়ে নিজে বিয়ের দিন নিজে ভালোবাসার মানুষ এবং বেস্ট ফ্রেন্ডের কাছ থেকে অমন চরম ধোঁকা পেয়েও সবার সামনে ভেঙে পড়েনি, এক ফোঁটা কান্না করেনি, সেই মেয়ে আর যাই হোক বোকা নয়। তার ভেতরে মানসিক শক্তি অনেক বেশি। তাই সে যদি হুট করে এই বিয়েটা করার সিদ্ধান্ত নিয়ে থাকে, তার মানে অবশ্যই সে সব কিছু বুঝে শুনে আর ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে। নিলয় মির্জা একটু থামলেন। তারপর স্ত্রীর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে আবার বলতে লাগলেন, সবচেয়ে বড় কথা, যে ছেলেটির সাথে আমাদের মেয়ের বিয়ে হয়েছে, সেই ছেলেটি এই মুহূর্তে আমাদের ব্যক্তিগতভাবে পরিচিত না হলেও সে আমাদের পরম আত্মীয়। আমার নিজের আপন বোন তাকে নিজের আদর্শ দিয়ে মানুষ করেছে। আমার বোনের রক্ত আর শিক্ষা যার ভেতরে আছে, সেই ছেলেটি আর যাই হোক কখনো ধোঁকাবাজ হতে পারে না। তাই নিজের মনের উপরে একটু বিশ্বাস রাখো, দেখবে আমাদের মেয়ে খুব সুখী থাকবে। স্বামীর এই যুক্তিপূর্ণ ও গভীর ভরসা জোগানো কথাগুলো শুনে নীলার মায়ের ব্যাকুল মনটা যেন এক নিমিষে শান্ত হয়ে গেল। বুকের ভেতর চেপে থাকা ভারী পাথরটা নেমে যাওয়ার পর তিনি মনে মনে এক অদ্ভুত শান্তি অনুভব করলেন। স্বামীর বুকে মাথা রেখে ওনার মনে হলো, সত্যি তো, মিনা মির্জার ছেলে কখনো খারাপ হতেই পারে না। এই দুশ্চিন্তার মেঘ কেটে যাওয়ার পর মির্জা বাড়িতে আবার পুরোদমে আনন্দের জোয়ার বইতে শুরু করলো। সবাই মিলে হইচই করে রাতের সেই বিশেষ বনভোজনের প্রস্তুতি নিতে ব্যস্ত হয়ে পড়ল।
পুরবারে আকাশে বাতাসে যখন এই পূর্ণ মিলন আর সুখের সানাই বাজছে, ঠিক তখনই এই অপার আনন্দ আর হাসি মুখ দেখে এক কোণে বসে ঈর্ষায় ও ক্ষোভে ভেতরে ভেতরে পুড়ে খাক হয়ে যাচ্ছিল অন্য দুটি চোখ। তারা আর কেউ নয়, বিশ্বাসঘাতক ইরফান ও আরশি। নীলাকে এভাবে এক রাতের ব্যবধানে রাজকীয়ভাবে ঘুরে দাঁড়াতে দেখে আর মির্জা পরিবারের এই বাঁধভাঙা সুখের আবহাওয়া দেখে তাদের বুকটা হিংসার আগুনে জ্বলতে লাগলো। তারা ভেবেছিল নীলা হয়তো ঘরের কোণে বসে কাঁদবে, কিন্তু নীলার এই রাজকীয় সুখ যেন তাদের চক্রান্তের মুখে এক বিরাট চপটাঘাত হয়ে দাঁড়ালো। ইরফান কিছুতেই মির্জা পরিবারের এই আনন্দ আর নীলার এই নতুন জীবন মেনে নিতে পারছিল না। তার ভেতরের পুরুষ অহংকার আর লোভ তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সে ভেবেছিল তার দেয়া ধোঁকা খাওয়ার পর নীলা হয়তো চিরতরে ভেঙে পড়বে, লোক সমাজে মুখ দেখাতে পারবে না। কিন্তু তার চক্রান্তের ছাইপাশ থেকে নীলা যেভাবে এক রাতের ব্যবধানে ফিনিক্স পাখির মতো রাজকীয় ভঙ্গিতে ডানা মেলে ঘুরে দাঁড়ালো, তা ইরফানের সহ্য ক্ষমতার বাইরে চলে গিয়েছিল। তার উপর আরশির মতো একটা কুটিল মেয়ের সাথে জড়িয়ে সে এখন নিজেই এক অদৃশ্য ফাঁদে বন্দী বোধ করছে। ইরফান যে সুযোগের সন্ধান করছিল, সেই সুযোগের শেষ আশাটুকুও যে সে নিজের বোকামিতে চিরতরে হারিয়ে ফেলেছে, তা এখন তার নিজের কাছেও পরিষ্কার। এখন আর নীলাকে নিজের করার কোনো উপায় অবশিষ্ট নেই। আর এই ব্যর্থতার চেয়েও এক চরম ও ভয়ঙ্কর ভয় এখন ইরফানের বুকটাকে আশ্রে পিছড়ে চেপে ধরেছে। তার প্রতিনিয়ত মনে হচ্ছে মিহাল যদি কোনোভাবে নীলার সামনে পুরো সত্যিটা ফাঁস করে দেয়, তবে এই মির্জা পরিবারে তার থাকার ন্যূনতম অধিকারটুকু আর থাকবে না। সে খুব ভালো করেই জানে নীলা নিজের সাথে হওয়া ব্যক্তিগত ধোঁকা বা অন্যায় হয়তো এক বুক কষ্ট চেপে মেনে নিলেও নিতে পারে, কিন্তু নিজের পরিবারের সাথে কোনো রকম প্রতারণা বা ধোঁকা সে কখনোই মেনে নেবে না। আর ইরফান তো শুধু নীলাকে ঠকায়নি, সে তো এখন পুরো পরিবারের বিশ্বাসের সাথে এক বিরাট কারসাজি করেছে। এবার সে এমন এক জালে জড়িয়ে পড়েছে যেখান থেকে মাথা তুলে বাঁচার আর কোনো সহজ উপায় তার জানা নেই। একদিকে নিজের কৃতকর্মের এই তীব্র ভয় আর দুশ্চিন্তা তার মাথাটাকে পাগল করে তুলছিল, তার উপর মির্জা বাড়ির মানুষের এই বাঁধভাঙা আনন্দ আর উৎসবের আমেজ তার কাছে এক চরম অসহ্য যন্ত্রণা বলে মনে হচ্ছিল। চারিপাশের প্রতিটি হাসি মুখ যেন তার ভেতরের অপরাধবোধ আর ব্যর্থতাকে আরও বড় করে খোঁচা দিয়েছিল। তার এই অশান্ত ও দগ্ধ মনে আরশি তো আছেই, যেন প্রতিনিয়ত রাগের আগুনে ঘি ঢালার জন্য প্রস্তুত। একসময় এই আরশিকেই সে কতটা অন্ধের মতো ভালোবাসত, তার জন্য নিজের সাজানো জীবনটাকেও বাঁচিয়ে ধরতে দ্বিধা করেনি। কিন্তু আজ নিউদের কি নির্মম পরিহাস! সেই আরশিকে এখন চোখের সামনে দেখলেই ইরফানের পুরো গা জ্বলে ওঠে। তার মনে হয় আরশি তার জীবনের সমস্ত ধ্বংসের মূল কারণ। ভালোবাসা তো বহু দূরের কথা, দুজনের মধ্যে এখন শুধুই একরাশ তিক্ততা আর অবহেলা, যার কারণে এখন সকাল সাজ প্রতিদিন তাদের মাঝে এক অশান্ত লড়াই আর ঝগড়া লেগেই থাকে। আজকেও তার ব্যতিক্রম হলো না। সকাল হতেই আরশির কোনো একটা খিটখিটে কথা বা উস্কানিতে দুজনের মাঝে এক তীব্র বাকবিতণ্ডা আর ঝগড়া শুরু হয়ে গেল। ঘরের চার দেয়ালে তখন শুধু একে অপরের প্রতি ঘৃণা আর চিৎকার আশ্রে পড়ছিল, যা ইরফানের ভেতরের নরক যন্ত্রণাটাকে আরও বহুগুণ বাড়িয়ে দিল। লিসা নিজের ঘরের সোফাটায় বসে তীব্র অস্থিরতায় নখ কামড়াচ্ছে। তার ভেতরের আতঙ্ক আর উৎকণ্ঠা এখন চরমে পৌঁছেছে, কারণ এতক্ষণে সে নিজের করা ভয়ঙ্কর ভুলের গভীরতা পুরোপুরি টের পেয়ে গেছে। সেদিন সন্ধ্যার পর যখন সে চুপি চুপি নিজের অন্ধকার গোডাউনটার দিকে এগিয়ে গিয়েছিল, তখন তার বুকটা এক অদ্ভুত প্রতিহিংসার আনন্দে কাঁপছিল। কিন্তু ভারী কাঠের দরজাটা ঠেলে ভেতরে পা রাখতেই লিসার পুরো শরীর যেন জমে বরফ হয়ে গেল। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার আর পুরো জায়গাটা একদম জনমানবহীন শূন্য, অথচ সেখানে নীলাকে শক্ত করে বেঁধে রাখার কথা ছিল। লিসার নিজের ফোনটা এতক্ষণ বন্ধ ছিল, কারণ ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়ায় সে ওটা ঘরে চার্জে বসিয়ে রেখেছিল। চার্জ থেকে ফোনটা খুলেই সে উত্তেজনায় সোজা গোডাউনের দিকে ছুটে এসেছিল। এর মাঝে একবারের জন্য ফোনটা অন করে দেখার প্রয়োজন মনে করেনি। তার মনে তখন কেবল একটাই তীব্র নেশা কাজ করছিল, নীলাকে অসহায় অবস্থায় বন্দী দেখার পৈশাচিক আনন্দ। আর সেই আনন্দ উপভোগ করতেই সে এতটা পথ দৌড়ে এসেছিল। কিন্তু ভাগ্যের এই নির্মম পরিহাস, এই অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরের মেঝেতে নীলার কোনো চিহ্ন অবশিষ্ট ছিল না। চারপাশটা এমন ভুতুড়ে আর শূন্য দেখে লিসার মাথাটা মুহূর্তের মধ্যেই গরম হয়ে উঠল। একরাশ হতাশা আর রাগে তার হাত পা কাঁপতে লাগলো। সে আর কাল বিলম্ব না করে পকেট থেকে ফোনটা বের করে অন করল, আর স্ক্রিনটা সচল হতেই লিসার চোখের সামনে ভেসে উঠল একের পর এক মিসড কলের
কলের নোটিফিকেশন। তার নিজের বিশ্বস্ত গার্ডরা তাকে অনেকগুলো জরুরি কল করেছিল। এতগুলো মিসড কল একসাথে দেখে লিসার বুকের ভেতরটা ধক করে উঠল। ভয়ের এক শীতল স্রোত তার শিরদাঁড়া বেয়ে নেমে গেল। শুকিয়ে আসা গলাটা দিয়ে কোনো মতে একটা শুকনো ঢোক গিলল সে। চারপাশের এই নীরবতা আর গার্ডদের এই ঘন ঘন ফোন করার একটাই অর্থ হতে পারে,